এখন ব্যাপারটা হচ্ছে যে বইগুলো এত ভালো হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি স্টুডেন্টরা বই পড়ে না, বই পড়ে না। আচ্ছা, এখন পরিষ্কার দেখতে পাচ্ছি এই জিনিসটা দেখলাম এখনকার স্টুডেন্টসদের একদমই নেই। মানে আমরা খুব কম জানতাম, ঠিক আছে, এখন যেটা বুঝি কম জানতাম, কিন্তু যেটা জানতাম ভালো করে জানতাম। আমরা এক গাদা জিনিস জানতাম না, ঠিক আছে। এখন তুমি দেখবে যে সবাই এমন মনে হবে যেন তুমি আইনস্টাইনের সাথে কথা বলছো। কারণ হচ্ছে এমসিকিউ, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে ভালো টিচার নেই। আচ্ছা, পড়ানোর মতো ভালো টিচার নেই। কেন ভালো টিচার নেই? যে তোমরা কি হতে চাও, আমি রেগুলারলি ক্লাসে এটা জিজ্ঞেস করি যে তোমরা কি হতে চাও, সে বলবে আমি ইঞ্জিনিয়ার হবো। সেকেন্ড হচ্ছে ডাক্তার। থার্ড এখন হচ্ছে যে ল নিয়ে পড়া। এখন ফোর্থ হচ্ছে যে খুব কম হয়তো বলবে যে একটু সিভিল সার্ভিস বা ওই WBCS, IAS এইসব নিয়ে, IPS ওইসব নিয়ে ইন্টারেস্টেড। এক্সিলেন্স হ্যাপেন্স নট বাই অ্যাক্সিডেন্ট, ইটস এ প্রসেস। এই উক্তিটি বলেছিলেন 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া APJ আব্দুল কালাম স্যার। এবং আজকে আমাদের পডকাস্টের অতিথি হলেন ফিজিক্সের টিচার অর্ণব সুদ স্যার। নমস্কার স্যার। নমস্কার। সো আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, স্যার মানে 25 বছরের বেশি সময় ধরে ফিজিক্স পড়িয়ে চলেছেন এবং স্যারের সঙ্গে অলরেডি আমি 3খানা পডকাস্ট করেছি, এটি নিয়ে 4 নম্বর হবে। এবং স্যারের যে কোচিং সেন্টার আছে দমদমে যেখানে পড়ান, সেই কোচিং সেন্টারটাও আমি তুলে ধরেছি। এবং সামনে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আজকের ভিডিওটা এই পরীক্ষা রিলেটেডই হবে স্যার। ওকে। এবং স্যার CBSE, ICSE এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই 3টে বোর্ডেরই স্টুডেন্টদের পড়িয়ে থাকে। তো স্যার আপনার যে স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, তো কেমন পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালোই চলছে। এখন তো মোটামুটি ক্লাস প্রায় শেষের দিকেই হয়ে এসছে। এখন ওই ধরো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলিউশন করা, কিছু মক টেস্ট দেওয়া বা ছোট ছোট টেস্ট দেওয়া, বা এখন অনেকগুলো এই সাজেশন বুকস বা ওরকম টাইপের গাইড বুকস বেরোয় লাস্টের দিকে, যাতে স্যাম্পল পেপার্স থাকে, সেই পেপার্স সলভ করা। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোস্ট টেস্ট অ্যানালিসিস, মানে কেন ভুল হলো, ঠিক আছে, সেই ব্যাপারটা ডিসকাস করা। এইগুলো মানে চলতেই থাকে। আর এখন সুবিধা হয়ে গেছে, এখন তো ধরো টেকনোলজির যুগ। এখন কিন্তু স্টুডেন্টসরা, আমি বলে দিয়েছি যে তোমরা খুব বেশি ট্রাভেল করার দরকার নেই, মানে ফিজিক্যালি আসার দরকার নেই। যে তোমাদের ধরো ডাউটস হলো, আমার কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ধরো করা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে স্টুডেন্টরা না ওনার বা আমারও আছে, যে স্টুডেন্টরা যে সারাক্ষণ যাতে ফলো না করে, মানে যখন যখন দরকার হয় তখন হয়তো কোনো কোয়েশ্চেন পাঠিয়ে দিল, এবার সেই গ্রুপে ধরো অন্যরাও আছে, সেই কোয়েশ্চেনটা অন্যরাও ট্রাই করলো, তাদের ধরো সলিউশনটা যদি ঠিক হয় আমি বলে দিই যে ঠিক আছে, নয়তো আমি হয়তো হেল্প করে দিই। সেটাতে অতএব মানে একটা অনলাইন সাপোর্টও মানে আমি দিয়ে থাকি। তো স্যার সামনে তো পরীক্ষা চলেই এসছে, তো স্টুডেন্টসরা কি করে নিজেকে প্রিপেয়ার করবে পরীক্ষার জন্য? হ্যাঁ, যেটা বলি দেখো, স্টুডেন্টসদের প্রথমত ফিজিক্স তো বেশ হার্ড সাবজেক্ট, অতএব এটা হচ্ছে মানে তোমাকে আস্তে আস্তে প্রিপেয়ার করতে হবে। মানে এরকম নয় যে তুমি একদম লাস্ট মোমেন্টের জন্য ছেড়ে দিলে তুমি পারবে। বিশেষ করে 11-12 মানে ভয়ঙ্কর টাফ কিন্তু মানে ফিজিক্স। কেন ফিজিক্স বুঝতে গেলে তোমাকে ম্যাথামেটিক্সের খুব বড় পোর্শন বুঝতে হবে। ম্যাথামেটিক্সটা তোমার দুটো সাবজেক্টের তোমার মানে মাথায় রেখে কাজ করতে হচ্ছে। ওই জন্য আমি ধরে নিচ্ছি, ধরো যারা আমার কাছে পড়েছে তাদের মোটামুটি আমি অলরেডি 7-8 মাস মিনিমাম গাইড করে দিয়েছি। তারা অলরেডি খাতা ফাতা রেডি করেছে, তাদের পরীক্ষা হয়েছে, কোথায় ভুল হয়েছে সেগুলো আমার সাথে ডিসকাশন হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে যে ফুল সিলেবাস ধরো কভার হয়েছে কিনা, কারণ যে সিলেবাস তো মানে অনেক, প্লাস অন্য সাবজেক্টেরও ধরো সিলেবাস অনেক। আমি এটা 11-12-এর রেসপেক্টেই বলছি। সেইখানে আগে সিলেবাসটা ধরো কভার হয়েছে কিনা সেইটা দেখা দরকার। আমার ধরে নিচ্ছি যে সিলেবাস মোটামুটি কভার, বা টুকটাক হয়তো কিছু বাকি আছে, সেইগুলো যেন কভার করে নেয়। সেকেন্ড হচ্ছে যে লাস্ট 5-6 বছরের পেপার, সেইগুলোকে স্টাডি করা, যে কিরম টাইপের কোয়েশ্চেন এসছে বা কেন এসছে সেগুলো কিন্তু আমি ক্লাসে ওদের সাথে ডিসকাস করেছি যে তোমরা এইভাবে করবে এতে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু এখন কম্পিটিটিভ এক্সামস গুলো হচ্ছে MCQ টাইপ, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং সেখানে ওই বাবেল ফিলিং করতে হয়, মানে OMR শিটে বাবেল ফিলিং করতে হয়। ওই জন্য অনেক স্টুডেন্টসরা যেটা করে সেটা হচ্ছে মাথায় ক্যালকুলেশন করে আনসারটা ধরো দিল MCQ-তে, খুব কমই ধরো লিখছে। কিন্তু whereas যখন তুমি একটা বোর্ড এক্সাম দিচ্ছ, ধরো তুমি ISC-তে বোর্ড এক্সাম দিচ্ছ বা CBSE বা উচ্চ মাধ্যমিক, সেটাতে তোমাকে আনসারটা লিখতে হবে।
তো সেই যে লেখার, এটা আমি কোভিডের পর থেকে দেখতে পাচ্ছি যে লেখার ব্যাপারটাতে কিন্তু অনেক ফল করেছে স্ট্যান্ডার্ড। স্টুডেন্টদের কিন্তু লেখার যে আনসার লেখার যে ব্যাপারটা সেটা পুয়ার, ভেরি পুয়ার। মানে আমি লার্জ পার্সেন্টেজ বলছি, হ্যাঁ হতেই পারে যে হয়তো 5% ভালো এতে, কিন্তু মানে কোন দিক থেকে পুয়ার বলছে? পুয়ার বলছি যে তারা মানে আগে আমরা যেরকম লিখতাম না যে আনসারটাকে গুছিয়ে একটা লেখা, ধরো স্টেপ বাই স্টেপ একটা ধরো তুমি ডায়াগ্রাম দিলে, তারপরে তুমি ধরো লিখলে। এবার এই স্টেপ বাই স্টেপটা করার জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তুমি করতে পারবে না। এবার 12-এ যেটা প্রবলেম হচ্ছে, 12-এ যেরকম ধরো তোমার একটা বোর্ড এক্সামও থাকছে, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে, আইএসসি, সিবিএসই, এটা, আর প্লাস তার সাথে তোমার ধরো কম্পিটিটিভ এক্সাম, ধরো জেই মেন্স বা নিট, এর পড়াশোনা থাকছে। এবার জেই মেন্স আর নিটের যে ধরো সিলেবাস বা যে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ প্যাটার্ন। আচ্ছা, হ্যাঁ, সেখানে কিন্তু তোমাকে পুরো তারা ওয়ার্কিং দেখতে চায় না, বা দেখছেও না। তুমি কোনটা বাবল ফিলিং করছো, এবিসিডি অপশন, তুমি সি অপশনটা মার্ক করলে সি অপশন যদি কারেক্ট হয় ও তোমাকে নাম্বারটা দিয়ে দিল। এবার সি অপশন কি তুমি মুখস্থ করে করেছো, মানে কিভাবে করেছো সেটা কিন্তু কম্পিউটার দেখতে চাইছে। কিন্তু যখন তুমি বোর্ডে লিখছো তখন ওই কোয়েশ্চেনটাই ধরো তোমার বোর্ডে দিয়েছে, তখন আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। এক্স্যাক্টলি, তোমাকে তো লিখতে হচ্ছে, স্টেপস গুলো লিখতে হচ্ছে। সেখানে তুমি যদি শুধু আনসারটা লিখে দাও বা ধরো কয়েকটা স্টেপ জাম্প করে করো, সেখানে কিন্তু তুমি পুরো নম্বর পাবে না। এবং স্টুডেন্টরা তখন আমার অনেকেই বলছে, স্যার আমি তো আনসার পেয়ে গেছি, নাম্বার পেলাম না কেন? আমি বলছি তোমাকে তো নাম্বার দেবে না। আচ্ছা, এগুলো তো দেখেও তো করতে পারি। হ্যাঁ, এগুলো তো দেখেও করতে পারি যে তোমার স্টেপস গুলো তো ঠিক নেই, ঠিক আছে? আর তুমি পার্ট মার্কিং ডেফিনেটলি পাবে, ঠিক আছে, কিন্তু পুরো নাম্বার পাবে না, ঠিক আছে? এই জায়গাটাতেই বলছি, মানে আপনি বলেন যে স্টেপ জাম্প করে লেখে সেই ব্যাপারটা। হ্যাঁ, স্টেপ জাম্প করে লেখে, এবং কি স্টুডেন্টদের এখন লেখার হ্যাবিটটাই চলে গেছে। আমি বলছি ধরো আগে আমরা ধরো চিঠি লিখতাম, লিখি না তো, এখন তো আমরা কি লিখে টাইপ করি, গুড মর্নিং দিয়ে, তাও টাইপ করতে হয় না। এখন তো তোমার লিখবেন পুরো গুড মর্নিং চলে আসবে, তাও লিখতে হলো না। এখন কিন্তু স্টুডেন্টদেরও সেরকম হ্যাবিট হয়ে গেছে। এবং কোভিডের পর যেহেতু ওরা ধরো টেকনোলজি অ্যাক্সেস বেশি হয়েছে, তারা কম্পিউটার ইউজ করছে বা ইউজ করছে, ওরা কিন্তু লেখার হ্যাবিটটা, মানে আমি আবার বলছি 95% ইজ ভেরি ভেরি পুয়ার। মানে আমি লাস্ট সপ্তাহতেই খাতা দেখেছি, ঠিক আছে, হাতের লেখাটাও তো বাজে, হাতের লেখাও খুব বাজে, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট 80% তো আমার মানে পেপারের ওপর মানে তোমার ইমপ্রুভ ইওর হ্যান্ড রাইটিং এই কমেন্ট আছে, ভালো করে বোঝা যাচ্ছে না এতে। প্লাস যেরকম খুব সিম্পল একটা ইনস্ট্রাকশন হচ্ছে, যখন তুমি একটা ডায়াগ্রাম করছো, যদি ডায়াগ্রাম দেয় সেটা পেন্সিলে করো, তারা পেনে ডায়াগ্রাম করছে। এটা তো মানে রুলস নয় এটা। হ্যাঁ, ঠিক আছে, অতএব মানে এই বেসিক গুলোতেও ভুল করছে। মানে তুমি একটা ডায়াগ্রাম করছো পেন্সিলে নয়, এটা তো একটা মানে বেসিকে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো মেন কোয়েশ্চেন, ধরো একটা কোয়েশ্চেন 1 ABCD সাব পার্ট আছে, আমি বলছি না সবগুলো পরে লাইন টানো, 1 এর পর একটা লাইন টানলে বেটার, ভিজুয়াল এটা বেটার হয়। একটা গোটা কোয়েশ্চেন শেষ করার পর একটা লাইন টানো, দুটো লাইন ছাড়ো, একটু ছেড়ে আরম্ভ করো, সেই ব্যাপারটা থাকছে না। তারপরে কি যেটা হয়, যে তুমি যত বেশি অর্ডারটা মেনটেন করবে, 1 ABCD ওই অর্ডারে লেখো। অনেকে বলে স্যার আমি ধরো ডি জানি না, কি করবো? তুমি জায়গা ছেড়ে দাও না, তুমি তো জানো যে এটা 2 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য আমাকে ধরো এতটা জায়গা, এর থেকে বেশি লাগার কথাই নয়। আচ্ছা, এতটা লাগে, আরেকটু বেশি ছাড়ুন, তোমাকে তো কেউ বারণ করেনি জায়গা ছাড়তে, কিন্তু তুমি ডি এর জায়গাটা পরে যখন যদি তোমার মনে আসে, তাহলে ওই ডি এর জায়গাতেই লিখবে। এরকম নয় যে 1 ABCE লিখলে এই 7 এর পর তুমি আবার 1D লিখছো, সেখানে কিন্তু এক্সামিনারের খুব প্রবলেম হয়। এবং যেখানেই এক্সামিনারের প্রবলেম হবে, সেখানে যে মুহূর্তে বিরক্ত আসবে, এখানে একটু মনে রাখতে হবে যে এক্সামিনাররা হচ্ছে হিউম্যান, হিউম্যানসদের কিন্তু ইমোশন থাকে, রাইট? ওএমআর শিট যখন চেক করছে সেটা কম্পিউটার চেক করছে, তার ইমোশন নেই। তুমি যতক্ষণ 7C অপশন রাইট অপশন দিয়েছো, তোমাকে 4-এ 4 দিয়ে বেরিয়ে যাবে। ও দেখতে যাবে না তুমি কেন করেছো, কি করেছো, ওসব দেখতে যাবে না। সো ইট ইজ ইমোশন জিরো সিস্টেম। কিন্তু যেখানেই এক্সামিনার আছে, সেখানে কিন্তু হিউম্যান ইমোশন থাকছে। তুমি দেখবে যে অনেকে বলে স্যার খাতা দেখার সময় কি আপনার টায়ার্ডনেস বা এই আসে না? অ্যাবসলিউটলি আসে। প্রথমে ধরো ফ্রেশ মাইন্ডে, ধরো আমি ধরো 6 ঘন্টা খাতা দেখবো, প্রথমে যখন ফ্রেশ মাইন্ডে খাতা দেখছি, যেরকম দেখবো যখন 6 ঘন্টার দিকে ধরো খিদে পেয়ে গেছে বা ভাল লাগছে না, তখন কি একই এতে খাতা দেখবো এফিসিয়েন্সিতে? অ্যাবসলিউটলি নট।
সেইখানে কিন্তু প্রেজেন্টেশন উইল ম্যাটার। ওকে, তুমি যদি একটা রেস্টুরেন্টে যাও, ঠিক আছে, তোমার যদি দেখো যে প্লেটে নোংরা, মাছি ঘুরছে, ঠিক আছে, তোমার খাবার পড়ে আছে, এটো পড়ে আছে, তুমি কি বলবে? যে পরিষ্কার করো। তুমি যাবোই না, পরবর্তীকালে যাবেই না, রাইট। তারপরে কি তোমার সেই এর বিজনেস নষ্ট হলো, ঠিক আছে। whereas তুমি যেটা 5 স্টারে যাও, এমন সব সেটা তোমার দারুণ লাগবে ঢুকে, তোমার অর্ধেক খাওয়া হয়ে গেল, তোমার বিলও সেরকমই আসবে, ঠিক আছে। এই যে জিনিসটা প্রেজেন্টেশনের, ঠিক আছে, এটা এখন কিন্তু স্টুডেন্টরা অনেকেই জানে না। প্রেজেন্টেশনের কিন্তু একটা আছে, মানে আমরা দেখেই পেপার বুঝতে পারি যে আরে এটা ভালো স্টুডেন্ট। যে হয়ে গেল সেটা তো অটোমেটিক্যালি 3-4 নম্বর বেশি পাবে। কি করে? যেখানে পার্ট মার্কিং দেবার, যাদের ধরো ইমপ্রেশন খারাপ, খাতায় ধরো কাটাকুটি, হ্যাঁ কাটতেই হতে পারে, তুমি একটা লাইন থ্রু দিয়ে লেখো প্লিজ অমিট। মহাভারতের যুদ্ধ করার দরকার নেই তো, রাইট। এইখানে কাটাও, এইখানে কাটাও, অনেকে আছে এরকম লিখতে লিখতে হঠাৎ চলে গেল এইখানে অ্যারো দিয়ে। আরে এটা কি গুগল ম্যাপ নাকি? তার মানে কি তুমি ঠিক মতো প্রিপারেশন হয়নি বলেই এরকম, মানে আমরা একদম ব্যাকগ্রাউন্ডটা তোমার বোঝা যায়, যেটা এমসিকিউতে বোঝা যাচ্ছে না। যে তুমি সি অপশন তুমি তো ইনিমিনি মাইনা মো করে আন্দাজে ডিল লাগিয়ে দিতে পারো, বা তুমি অন্য কারোর থেকে হয়তো দেখে করে লাগিয়ে অ্যানসারটা মানে মিলে গেলেই হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এইখানে তো তোমার এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে তুমি কি করেছো, রাইট, তোমার প্রিপারেশনটা বোঝা যাচ্ছে। আচ্ছা স্যার, ওএমআর শিট যেটা রয়েছে সেটা যদি আপনারা দেখেন, ঠিক আছে, এবার কোনো স্টুডেন্ট বুঝতে পারবেন না, তো বুঝতেই পারবে না, এবং সেটা এখনকার সিস্টেমে দ্যাট ইজ আ ভেরি ভেরি বিগ ফ্যালাসি। যে আমি প্রচুর জন স্টুডেন্টসকে বিশেষ করে ম্যাথস ট্যাথসে দেখছি যে তারা ধরো ইন্টিগ্রেশন হচ্ছে খুব ডিফিকাল্ট সাবজেক্ট করা, এবার ইন্টিগ্রেশনের অনেক অঙ্ক তারা মানে যখন ওএমআর শিট মানে এমসিকিউ আসে তারা কিন্তু বলে দিচ্ছে এটার আনসার এটা হবে, ধরো ডি আনসার হবে, দেখেই বলে দিচ্ছে ও ওটা tan এর 5/2 এটা হবে। এবার তুমি বলো মানে ওটা কিন্তু করতে যদি তুমি হাতে করো সেটা হয়তো 1 পাতা বা 1.5 পাতা লাগবে। আমি একজনও স্টুডেন্ট পাচ্ছি না যে পুরো আমাকে স্যাটিসফ্যাক্টরি দেখাবে অঙ্কটা কি করে করতে হবে। ওকে, আমি একজনও পাচ্ছি না, তার উত্তর জানে যে এটা হবে, কিন্তু কি করে হবে তার মানে কি এখনকার এডুকেশন সিস্টেম বিগ ফ্যালাসি হচ্ছে যে পুরোপুরি ওই যে বলে না এমটি ভেসেল সাউন্ড মাছ, এখন পুরোপুরি সেটা হয়ে যাচ্ছে। মানে আমি হয়তো 0.001% বাদ দিলাম, ঠিক আছে, কারণ যে আমি প্রচুর ক্রস সেকশন অফ স্টুডেন্টস মানে দেখি তো, এবং আমার কাছে যেরকম ট্রিমেন্ডাসলি ভালো স্টুডেন্টসরা আসে যারা মানে একদম টপ করবে, আবার ট্রিমেন্ডাসলি খারাপ স্টুডেন্টসরাও আসে, এবং আমি নিজে প্রেফার করি ইন বিটুইন রেঞ্জটা যেটা 85%। ওকে, কেন তুমি যদি একটা ক্রস সেকশন দেখো তুমি দেখবে যে ভালো স্টুডেন্ট এখন মানে কোভিড এর পর আমি বলবো আগে তোমরা 1% ছিল, এখন সেটা 0.1% হয়ে গেছে। ওকে, অনেক কমে গেছে, আরো কমে গেছে, ঠিক আছে। তোমার অ্যাভারেজ স্টুডেন্ট 85%, আর রেস্ট হচ্ছে যাদের বাবা মা জোর করে দিয়েছে, তারা সায়েন্স পড়ার কোনো মানে ইচ্ছে বলবো না, তারা জোর করে ঢুকেছে, মানে তারা যদি অন্য স্ট্রিমে করতো তারা অনেক বেশি মানে শাইন করতো। এটা আমরা আগেও বলেছিলাম যে প্যাশনটাকে ফলো করছে, একদম তারা মানে জোর করে ওই করে মানে করতে হবে। সে হয়তো ক্রিকেট খেললে অনেক বেটার করতো, তাকে সায়েন্স নিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা লেখার ব্যাপারটা আমরা আবার যদি ফিরে আসি, লেখার ব্যাপারটাতে একটু জোর দিতেই হবে। ওকে, লেখার ব্যাপারটা হলে তুমি দেখো পড়লে তুমি কিন্তু ভুলে যাবে, তোমার অন্য কিছু মাথায় চলছে। লিখতে গেলে তুমি দেখবে তোমাকে কনসেন্ট্রেট করতেই হবে, তুমি না ভেবে তুমি কিন্তু লিখতে পারবে না, যেটা টাইপিং এ কখনো হয় না। তোমাকে ভাবতে হচ্ছে, তো দেখতে হচ্ছে, ভাবতে হচ্ছে, ঠিক আছে, তাহলে একটু লেখো, ঠিক আছে। প্রত্যেকদিন যদি তোমার দেখো যে হয়নি 2 ঘন্টা তুমি টাইম দিয়ে, তোমার ধরো 6 ঘন্টা 8 ঘন্টা, আমি ওই 16 ঘন্টা পড়বো 17 ঘন্টা পড়বো, আমি নিজে কোনোদিন পড়িনি, আমি বিশ্বাসই করিনি, ঠিক আছে। আমি 1 ঘন্টা মন দিয়ে যা পড়বো ইকুইভ্যালেন্ট টু 20 ঘন্টার পর। দ্যাট ইজ হোয়াট ইজ স্মার্ট স্টাডিং। সেটা আপনি বলেন যে প্রোডাক্টিভিটি আপনার একদম 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 মানে এমন কনসেন্ট্রেশন করবো যে মানে করে, ঠিক আছে। আর আমি সবসময় আরেকটা জিনিস বলি, মানে আমি নিজে করতাম, সেটা হচ্ছে যে আমি হালকা সবসময় গান শুনতাম, এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা যদি শোনো বা ইনস্ট্রুমেন্টাল অসাধারণ, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ, এবং আমি এগুলো পড়েওছি, ব্রেন ওয়েভস এর আলফা ওয়েভস বিটা ওয়েভস এগুলো বলে, তার সাথে সিনক্রোনাইজ হয়ে যায়, তাতে তোমার দেখবে অনেক ক্যাপাসিটি বেড়ে যায়, ব্রেনের কনসেন্ট্রেশন ক্যাপাসিটি বেড়ে যায়, ঠিক আছে। তোমার আউটসাইড নয়েজটা তোমার কেটে গেল এতে। আর আমি কোনোদিন ওই খুব বেশিক্ষণ পড়ানো, কিন্তু ওই যেটা পড়লাম, ঠিক আছে, ওটা আমি এমনভাবেই মানে নিজের মনে একদম করে নিলাম
ঠিক আছে, ওটা থেকে যা আসবে তুমি দেখবে যে আমি করে দিতে পারবো। এবং আমি আরেকটা জিনিস করতাম, সেটা হচ্ছে পেপার স্টাডি, যে কোয়েশ্চেন পেপারসগুলো, ঠিক আছে, কোয়েশ্চেন পেপার যদি ভালো করে স্টাডি করো তাহলে তুমি বুঝতে পারবে যে এক্সামিনার এই কোয়েশ্চেনটা কেন দিল। মানে একটা যখন ওরম লেভেলে ধরো তোমার একটা সিবিএসই পেপার হচ্ছে অল ইন্ডিয়া, যেখানে হয়তো 15 লাখ 20 লাখ স্টুডেন্টস দেবে, বা ধরো আইএসসি পেপার হচ্ছে ধরো 2-3 লাখ স্টুডেন্টস দেবে, বা ধরো উচ্চ মাধ্যমিক হচ্ছে ওরকম লাখখানেক স্টুডেন্টস দেবে, সেই পেপার কিন্তু বাই চান্স হয় না, তার একটা বড় টিম থাকে। আমি কি করে জানি? কেন যে আমার মা লেডি ব্রেবনের ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, ওনাকে আমি উচ্চ মাধ্যমিকের ইংলিশ পেপার নিজে সেট করতে দেখেছি। তা পেপার কিন্তু একজন করে না, অনেকজন করে, ওটা রিড চেকিং হয় যে ঠিক কিনা, ভুল মানে ভুল নয়, মানে ওর স্ট্যান্ডার্ডটা কিরকম, খুব হার্ড হয়ে গেল কিনা। কারণ আমাকে কিন্তু সব যখন এতে দিচ্ছি সব ধরনের স্টুডেন্টদের জন্য এক্স্যাক্টলি, আমি তো শুধু ভাবতে পারি না যে শুধু কলকাতার জন্য করবো, যে যারা সব ধরো অপরচুনিটিস পাচ্ছে, ভালো টিচার সব কিছু পাচ্ছে না, আমাকে গ্রামের স্টুডেন্টসরাও হাজার হাজার গ্রামের স্টুডেন্টস আছে, তাদের কথা ভাবতে হবে, বা যারা ধরো ওই সাপোর্ট পাচ্ছে না তাদের কথা ভেবেও করতে হবে। স্যার, পরীক্ষার এই আগে স্টুডেন্টরা কি করে টাইমটাকে ম্যানেজ করবে? টাইমটা ম্যানেজ করার হচ্ছে, আমি বলি যে মোটামুটি ধরো তোমার যদি পরীক্ষার আগে তো খুব বেশি স্কুল থাকে না, বা তুমি ধরো টিউশনে গেলেও আমি বলি যে ওটাকে টিউশনটাকে কমিয়ে দিতে, মানে অন্তত 1 মাস আগে বা 3 সপ্তাহ আগে কমিয়ে নিজের পড়ার সময়টা বাড়াও। ঠিক আছে, সেখানে তুমি ধরো 8 থেকে 10 ঘন্টা হচ্ছে রিজনেবল। ধরো সকালে ধরো তুমি 3 ঘন্টা করলে, 3 ঘন্টা বা 3.5 ঘন্টা, দুপুরে ধরো 3 ঘন্টা, আবার ধরো বিকেল সন্ধ্যেবেলায় ধরো 3-3.5 ঘন্টা। তো 8 থেকে 10 ঘন্টা মানে অন আ ডে ইজ ওকে। আর রেস্টিংটা, মানে এটা অনেকেই বলে না, আমি খুব করে জোর দিই, ঘুমানোটা কিন্তু খুব দরকার। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ প্রিপারেশন। কারণ যে আমি প্রচুর জনকে দেখেছি যে তারা মানে এসে বলেছে, স্যার আমি এত টায়ার্ড, মানে আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। প্রচুর জনকে দেখেছি, এবং মানে ওই রাত জেগে জেগে পড়ে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে এতে। ওই জন্য রেস্টিংটা, মানে আমি নিজে যেহেতু মানে একটু তাড়াতাড়ি মানে শুয়ে পড়ি, এতে ধরো 11টা-11:30টার মধ্যে, আর আমি সকালে ধরো 5:30টার মধ্যে উঠে পড়ি। ঠিক আছে, আমি এই রুটিনটাকে আমি করি যে তুমি ন্যাচারাল লাইটে পড়ো, আর যখন তোমার সন্ধে হচ্ছে, যেটা আগে ছিল, ঠিক আছে, তুমি যদি একটু গুরুকুলের ওই এটা দেখো, তুমি দেখবে যে ন্যাচারাল সে সূর্য ওঠার সাথে উঠছে, আবার যখন সূর্য ডুবছে মানে তোমার করে একটুখানি করে ধরো শুয়ে পড়ছে, তখন তো অত ধরো লাইট টাইটও ছিল না। তার মানে কি, আমরা এই বায়োরিদম যেটা, তার সাথে সিস্টেমটা আমার চলছে এতে। এবার যদি সেটা হয় ভালো, কারোর প্রত্যেকজনের একটা আলাদা আলাদা সিস্টেম থাকে, ঠিক আছে, সেই সিস্টেম অনুযায়ী করা। মানে কোন স্টুডেন্টস কি মানে সকালে পড়াটা কি প্রেফার করবেন নাকি? আমি ওইটা প্রেফার কোনোটাই করি না। আমি হয়তো বলতে পারি যে আমি প্রেফার করবো যে সকালে, আমি যখন পড়তাম আমি রাত্রি পড়তাম, কারণ আমাদের ধরো জয়েন্ট ফ্যামিলি ছিল, বাড়িতে অনেকে ছিল এতে। কিন্তু এখন দেখছি আমার এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, মানে এখন ধরো পড়াটা অত পড়ানোর পর এসে আমি এত টায়ার্ড থাকি, ধরো ঘুমিয়ে পড়ি, আমি সকালবেলা উঠে পড়ি। এখন দেখি যে মানে ওটা ধরো প্রেফার করি, মানে ওটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। কিন্তু কি পরীক্ষার আগে আমি বলবো যে 2 সপ্তাহ আগে, ধরো তোমার সাপোজ ধরো তোমার 10টা বা 10:30 থেকে পরীক্ষা আরম্ভ, মানে অ্যাকচুয়াল পরীক্ষা ধরা হবে, তোমার কিন্তু 1 সপ্তাহ আগে থেকে ওই ঠিক 10:30 থেকে 1টা বা 1:30 অবধি তোমার একটু লেখার প্র্যাকটিস, করার প্র্যাকটিস, বা সেই দিন পরীক্ষার দিন সকালে তুমি যা যা করবে সেই হ্যাবিটটাকে তুমি স্টার্ট করো। তুমি ধরো পরীক্ষার দিন সকালে তুমি ধরো 6:30টায় উঠবে, 6:30টায় উঠে তুমি ফ্রেশ হয়ে তুমি একটু খেয়ে ধরো পড়বে, পড়ে ধরো 8টা 8:30টার মধ্যে ধরো মোটামুটি রেডি হয়ে, চান টান করে রেডি হয়ে বেরোবে। ঠিক আছে, তুমি যা যা করবে তুমি ওই আগের 7 দিন থেকে ওই সেম রুটিন আরম্ভ করো। যা যা তোমার ধরো, তুমি হয়তো 15 মিনিট ধরো পুজো বা ধরো মেডিটেশনে বসবে, ডু এভরিথিং ওই দিনের মতো, সো দ্যাট বডি নোজ যে আমার এই রুটিনে কাজ করতে হবে। এইগুলোতে কিন্তু খুব কাজ দেয়। আচ্ছা, এই টাইম ব্লকিং বা টাইম বক্সিং ব্যাপারটা যদি মেনে চলে তাহলে তো ভালো হতে। হ্যাঁ, যদি হতে পারে। দেখো, এইগুলো হচ্ছে সবাইকারই কিছু কিছু নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। এভরি স্টুডেন্ট হ্যাজ হিজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এবং আমি সেটা খুব করি, প্রত্যেকজনের সাথে ইন্ডিভিজুয়ালি বসে তাদের মতো স্ট্র্যাটেজি করি। ঠিক আছে, মানে কার কিরকম স্ট্র্যাটেজি। আমি বলছি আমার একটা আমি আইসিএসসির সময় মানে যখন দিচ্ছিলাম, মানে ক্লাস 10,
আমি দিয়েছিলাম 1991। তখন আমি বুঝেছিলাম যে আমার স্টার্টিংয়ে ঠিক আছে আমার প্রবলেম আছে, মানে স্টার্টিংয়ে প্রবলেম মানে ঠিক মতো হয় না। ওয়ারাজ আমার ধরো পরীক্ষা শেষের দিকে ঠিক আছে এফিসিয়েন্সি ট্রিমেন্ডাসলি হাই, মানে খুব ভালো, মানে যত টাইম প্রেসারে পড়বো ঠিক আছে আমার তত মানে লেখা ভালো হবে, মানে ব্রেন তত বেশি ভালো কাজ করবে। আমি ঠিক জানি মানে আমার যদি প্রথমে আটকেও যায় মানে পরে সাবসিকুয়েন্টলি ধরো 12-এ যখন ধরো করলাম তখন কিন্তু আমি অলরেডি এটা জানি যে আমার এইটা হচ্ছে স্ট্রেংথ, এটা উইকনেস। প্রথমে আমি প্যানিক করবো না যে প্রথমে হচ্ছে না মানে প্যানিক করলাম না, আমি জানি যে পরে ঠিক তুলে নেবো। ওকে ঠিক আছে, এটা আমি ইঞ্জিনিয়ারিংও দেখেছি, সেম জিনিস ইঞ্জিনিয়ারিংও হয়েছে, মানে করে বেরিয়ে গেছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর সিস্টেম যে তুমি কোনটা, এবং আমরা হেল্প করতে পারি যদি তুমি প্রপার মেন্টরের কাছে যাও। মেন্টর উইল অলওয়েজ গাইড ইউ, বলে দিতে পারবে। ওকে মানে আমি যেরকম বলি যে যেহেতু আমার স্টুডেন্টরা এত বেশি আমার সাথে কানেকশন রাখে বা রাখে, কেন তুমি ফেসবুকে প্রচুর স্টুডেন্ট, সব স্টুডেন্টরা এটা কানেক্টেড। ঠিক আছে, একটা হচ্ছে ওইটা যে মানে আমি সব রকম ভাবে আছি, কারণ আমি আই এম ইন্টারেস্টেড ইন অল, মানে তুমি গার্ডেনিং বলো আছি, ফুড বলো আছি, ট্রাভেল বলো আছি, ফটোগ্রাফি বলো আছি, নেতাজি বলো আছি, ফুটবল বলো আছি, ক্রিকেট বলো, টেনিস বলো, ঠিক আছে মানে আপনি পলিম্যাথ একদম। হ্যাঁ একদম, মানে তুমি যে কোনো মানে তোমার কালচারাল বলো আছি, ঠিক আছে, আই এম ইন্টারেস্টেড ইন এভরিথিং। এবং মানে স্টুডেন্টরা যদি কিছু ভালো করে ওরা পাঠায়, মানে আমি তাদের কমেন্টস করবো, করবো, যদি কিছু মানে লাগে যে হয়তো ইমপ্রুভ করার, তাকে বলবো যে তুমি এইরকম জায়গায় করলে ভালো হয় এতে। ঠিক আছে, কারণ আমার যে কোনো নতুন জিনিসে আমার খুব ইন্টারেস্ট আছে। আরে সেটা তো আমি জানি না, ঠিক আছে, যে যেটা তোমার ধরো সত্যজিৎ রায় ওর আগন্তুক বইতে দেখবে বলেছিল এই কুপমণ্ডুক, ঠিক আছে, আমি একদম কুপমণ্ডুক নই। ঠিক আছে, মানে যা ইনফরমেশন হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে আমি হয়তো খুব বেশি করলাম না, আমার তো সময় নেই, কিন্তু 5 মিনিট সময় তো দিতেই পারি, তাতে প্রবলেমটা কোথায়? একদম। অতএব স্টুডেন্টসের কিন্তু আমি এইগুলোকে নানা রকম স্ট্র্যাটেজি বলে দেওয়া, বলে দেওয়া, কিন্তু কি মানে এই নয় যে এইসব করতে গিয়ে মেন যে ফোকাস যে তোমার ফিজিক্সের কম নম্বর হবে সেরকম না, মানে সবগুলো বলে দেবো যে এরম করো, করো। আর এখন ব্যাপারটা হচ্ছে যে বইগুলো এত ভালো হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি স্টুডেন্টরা বই পড়ে না, বই পড়ে না। আচ্ছা, এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। কেন বই পড়ে না? কেন পড়ে না বই? সবসময় বলবে স্যার আমাকে নোটস দিন। হ্যাঁ, নোটসের উপর শুধু চলে নাকি? সব নোটসের উপর চলে, নোটস দিন, সাজেশন দিন, ঠিক আছে, হ্যাঁ সেগুলো আমি দিয়ে দেবো, কিন্তু তোমাকে বেসিক ফাউন্ডেশন করতে গেলে তোমাকে বই পড়তেই হবে। হ্যাঁ, বইটা তো বেসিক একদম। বই পড়ছে না, বই পড়ছে না, হবে না। ঠিক, স্টুডেন্টস আর নট রিডিং, মানে যে বইগুলো ফান্ডামেন্টাল বুক সবই হচ্ছে যেগুলো ওই নোটবুক, শর্ট বুক, সামারি বুক, সেগুলো পড়ছে না। ওইটা তুমি ভগবদ গীতার ধরো এমনি বই তো মোটা বই, ধরো এইটা তোমার সামারি বই তো 2 লাইনে তো করতে হবে, তুমি সেটা বুঝতে হবে, তোকে ভালো করে বুঝতে গেলে তো ইনডেপথ পড়তে হবে পুরো বইটা। রাইট, ওই জন্যই মানে ওই যেটা বললাম এমসিকিউ এর মতো মানে নলেজটা আমি তো দেখতে পাচ্ছি ভেরি ভেরি সুপারফিশিয়াল। মানে আমি ধরো বলছি, ধরো এটা কোভিডের আগের ঘটনা, মানে যখন আমি একসময় মানে খুব ছিলাম যে একটু দূর ওই মোবাইল ফোন ইউজ করে কি হবে, মানে এটা তো হয়ে যায়, ঠিক আছে। তারপর বললাম যে না ঠিক আছে, মানে নিয়ে দেখি কি, মানে যেহেতু আমার ওই ইন্টারেস্ট আছে নতুন নতুন জিনিসে, তা করে তখন আমি করে দেখলাম বা জিনিসটা তো খুব ভালো, এবং আমি খুব তাড়াতাড়ি কোনটায় পজিটিভ হবে আমি সঙ্গে সঙ্গে করতে পারি, মানে এটা আমার অ্যাডাপ্ট করতে পারে। হ্যাঁ একদম, মানে ভালো জিনিসটা আমি টাক করে তুলে নেবো, যার থেকে যেটা ভালো জিনিস সেটা ঠিক তুলে নেবো এটাতে। তখন আমি অনেক স্টুডেন্টস যারা মানে ওই বলতো বা যারা বলতো স্যার আপনি এটা ইউজ করছেন না, বা বোঝা যেত যে তারা ধরো সেটা নিয়ে জানে, যে আমাকে একটু বোঝাও যে এটা কি হচ্ছে। একজনও কেউ কিছু হেল্প করতে পারে, ফিডব্যাক কেউ দেয় না, সবাই ওই সুপারফিশিয়াল, মানে তার অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে এখন আমি পরে বুঝতে পারলাম যে ওটা পুরো ইলেকট্রনিক ফিজিক্সের জিনিস, মানে ওই অ্যালগোরিদম বা মানে কম্পিউটার বা মানে হার্ডকোর ম্যাথমেটিক্স, সেই যে ব্যাপারটা, ঠিক আছে, আমরা ইউজার ফ্রেন্ডলি করছি যে এটা হলে এটা চলে গেল, কিন্তু আমি তার একটু ভেতরটাই জানতে চাইছি যে ধরো এটা হচ্ছে তার পেছনটা ব্যাকগ্রাউন্ডটা কি আছে। তুমি অতটা একটা প্যান্ডেলে ঢুকলে দারুণ ডেকোরেশন দেখলে, আমি দেখছি প্যান্ডেলের বাইরে কি আছে, যে এখানে আগুন লাগলে কি হবে আমি জানতে আগ্রহী, ঠিক আছে, মানে এর পেছনে সব সেফটি গুলো ঠিক আছে কিনা, একটা ঝড় এলে কি পড়ে যাবে, তার পেছনটা কি, কিন্তু গিয়ে দেখবে পুরো বাঁশ ফাঁস লাগানো, করানো, আমি সেই জিনিসটা তো ইন্টারেস্টেড।
ওকে, এবার এই জিনিসটা তুমি যদি না বুঝো তাহলে কিন্তু তুমি পুরো স্ট্রাকচারটা বুঝবে না, স্টেবিলিটি অফ স্ট্রাকচার বুঝবে না। ঠিক আছে, এই জিনিসটা দেখলাম এখনকার স্টুডেন্টসদের একদমই নেই, মানে আমরা খুব কম জানতাম। ঠিক আছে, এখন যেটা বুঝি কম জানতাম, কিন্তু যেটা জানতাম ভালো করে জানতাম। আমরা এক গাদা জিনিস জানতাম না। ঠিক আছে, এখন তুমি দেখবে যে সবাই এমন মনে হবে যেন তুমি আইনস্টাইনের সাথে কথা বলছো। একটু কথা বলো, সে কিন্তু E=mc² অনেক কিছু বলে দিল। তারপরে মানে ফার্স্ট পাতা ঠিক আছে, এবার সেকেন্ড পাতায় যাও, দেখবে ব্ল্যাঙ্ক। সেকেন্ড পাতা থেকে পুরো ব্ল্যাঙ্ক, কিছুই লেখা না, কিচ্ছু জানে না। আচ্ছা, ঠিক আছে, সো মানে এই যে সুপারফিশিয়াল মানে নলেজটা যেটা হচ্ছে, এটা মারাত্মক হয়ে যাচ্ছে। স্যার এটার কারণ কি স্যার? কারণ হচ্ছে এমসিকিউ। কারণ হচ্ছে এমসিকিউ, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে ভালো টিচার নেই। আচ্ছা, পড়ানোর মতো ভালো টিচার নেই। কেন ভালো টিচার নেই সেটা এক্সপ্লেন করছি। তুমি যদি স্টুডেন্টসদের জিজ্ঞেস করো যে তোমরা কি হতে চাও, আমি রেগুলারলি ক্লাসে এটা জিজ্ঞেস করি যে তোমরা কি হতে চাও, সে বলবে আমি ইঞ্জিনিয়ার হব, যে কোনো ইঞ্জিনিয়ার। তারা দেখছে যে ধরো বাবা ইঞ্জিনিয়ার বা মা ইঞ্জিনিয়ার বা আশপাশে ইঞ্জিনিয়ারিং করে ভালো করছে। সেকেন্ড হচ্ছে ডাক্তার। থার্ড এখন হচ্ছে যে ল নিয়ে পড়া। এখন ফোর্থ হচ্ছে যে খুব কম হয়তো বলবে যে একটু সিভিল সার্ভিস বা ওই WBCS, IAS এইসব নিয়ে, IPS ওইসব নিয়ে ইন্টারেস্টেড। আগে তাও মানে আমি বলছি যে 2008-10 এরকম সময় 100 জনে একজন বলতো যে স্যার আমি পরে টিচিং করানোর ইচ্ছে, মানে হায়ার স্টাডিজ করে টিচিং করাবো। এখন লাখেও তুমি একটা স্টুডেন্ট হবে না যে বলবে আমি টিচিং করাবো, মানে টিচার হবো। যদি যারা পড়ছে তারা যদি টিচার না হয় তাহলে টিচার হচ্ছে কারা? তার মানে যাদের ওই অপশনটাই নেই, মানে আর কিছু যাওয়ার নেই, তারা টিচার হচ্ছে। আর আমাদের সময় আমরা ভেরি ফরচুনেট, যারা টপ স্টুডেন্ট, তুমি দেখতে ফিজিক্স অনার্সে নাম্বার 1, মানে কি করবো ফিজিক্স অনার্স করবো, টপ স্টুডেন্টসরা গিয়ে পড়াতো। ম্যাথসেরও তাই। ঠিক আছে, মানে যাদের কাছে পড়েছি তারা মানে দিকপাল, মানে তাদের মানে মানে পাণ্ডিত্য বা এর থেকে সেরকম টিচার কোথায়? টিচাররাই এখন আমি যেটা শুনি স্টুডেন্টরা কোয়েশ্চেন করলে মানে হ্যাঁ তুমি হয়তো নাই জানতে পারো, ঠিক আছে, তুমি বলো না যে তোমার আমি কি সবকিছু জানি নাকি। আমি বলবো আমি জানি না, ঠিক আছে, আমি দেখে পড়ে বলবো। আচ্ছা, কিন্তু এমন একটা ভাব করবে যে এটা নেই, সিলেবাসে নেই, এ নেই, মানে পালিয়ে বাঁচতে পারে। ওকে, তা আমি তাদের টিচার হিসেবে গণ্যই করি। তারা টিচারই নয়, তারা একটা ডেলি ওয়ার্কার। স্কুলে একটা মাইনে পাচ্ছে ডেলি ওয়ার্কার, যে কোনো রকম ক্লাসের ওই 20 মিনিট 50 মিনিট সময় করে দাও, ঠিক আছে, বা তোমার ধরো বাসের কন্ডাক্টর, বাসে তোমার ওই টাইমটার পর সে একটা টাকা পাচ্ছে। তো তোমার একটা টিচার আর কন্ডাক্টরের মধ্যে তার তফাৎটা কি হবে? এটা হচ্ছে একটা বিগ রিজন, টিচার নেই। এবং যতই কলেজ এসি হোক এ হোক, আসল হচ্ছে টিচার। ওকে, রবীন্দ্রনাথ তো গাছতলায় পড়াতেন, ঠিক আছে, মানে তোমার কিছুই না, তুমি একটা ব্ল্যাকবোর্ড, একটা পাতি ব্ল্যাকবোর্ড, একটা দাও, আর কিছু লাগবে না তোমার, এমনি ভাঙা চেয়ার হোক এ হোক। আসল তো টিচার কি পড়াচ্ছে, মানে সে কিভাবে বলছে তার উপর ডিপেন্ড করছে। কোথায় টিচার, কোথায়? আর সব যারা টিচার রিটায়ার করে যাচ্ছে, ঠিক আছে, এখন দেখবে বেশিরভাগ সব পার্ট টাইম টিচার্স। কলেজ টলেজ স্কুলরাও রাখছে না, কারণ টাকা দিতে হবে, তো প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, তারা রাখছে না। তুমি যদি কাউকে পার্ট টাইম রাখো, সে তো পার্ট টাইমের মতো কাজ করবে। তার যদি সিকিউরিটি না থাকে, ঠিক আছে, আর এখন ওয়ার্ল্ড হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, সে যদি না পায় সে দেবে কেন? তার যদি একদম সিকিউর হয়ে যায় না যে আমার আর কোনো দরকার নেই, তুমি সেরকম স্যালারি দিচ্ছ বা এই দিচ্ছ, তাহলে হবে আইআইটি যেরকম, ঠিক আছে, বিশাল স্যালারি পায়, ঠিক আছে, সেখানে তোমার ওই জন্য অনেক ভালো টিচার্স আছে। বা যাদবপুরে যখন করেছি, মানে খুব মানে ভালো টিচার্স পেয়েছি। স্কুলগুলোতে কোথায় ভালো টিচার? সব স্টুডেন্ট, মানে আমি ভালো টিচার ইন দ্য সেন্স বুঝি যে সব সাবজেক্টসে মোটামুটি একটা অ্যাভারেজ টিচার অন্তত থাকুক। এরকম হতেই পারে কোনো স্কুলে কোনো একটা সাবজেক্টে টিচার থাকে, কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে গন্ডগোল, মানে কারোর ফিজিক্স হয়তো ভালো হচ্ছে, তো কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি নিয়ে তারা কমপ্লেন করছে। সো এইটাই হচ্ছে মেইন কারণ, যে যেহেতু আর ওরা যেহেতু মানে স্টুডেন্টসরা কিন্তু টিচার্সদের প্রথমে আইকন হিসেবে, মানে বিবেকানন্দ, আব্দুল কালাম, এরা কিন্তু আইকন অনেক পরে হয়, কলেজের পর হয়, আগে হয় না।
মানে তারা যখন একটু পড়বে, ওদের সম্বন্ধে পড়বে, তখন আইকন হবে। অনেক আগে কিন্তু আইকন হচ্ছে টিচার। ছোটদের এতে দেখবে যে তারা টিচার যা বলছে একদম একদম মানে অক্ষরে অক্ষরে পালন করছে, ঠিক আছে। সো টিচাররা যদি সেরকম আইকনের মতো, মানে আমি বলছি যে কেউ তো আইকন হতে পারে না, মানে টিচারদের আইকন হতে গেলেও তো তারা সেরকম অধ্যাবসায় বা লাগবে, অত হবে কেন? এই যে সেই জিনিসটাতে এখন কিন্তু ল্যাকিং হয়ে গেছে। আর প্লাস এই চট জলদি জিনিস পেয়ে যাব, মানে আমি একটা খিদে পেলো, সুইগিতে একটা বিরিয়ানি অর্ডার করে দিলাম, খেয়ে নিলাম। তুমি বিরিয়ানির প্রসেসটা কিন্তু শিখলে না, জানলে না যে তাতে কি লাগে না লাগে, যে এটা একটা 5-6 ঘন্টার ব্যাপার। তুমি যদি এমনি করো, তুমি কোনো প্রসেসই জানলে না, ঠিক আছে, আবার খিদে মিটে গেল, হয়ে গেল, ঠিক আছে। এই যে শর্টকাট মেথড, ঠিক আছে, শর্টকাট মেথড আমি বলছি না খারাপ, কিন্তু তোমার প্রসেসটা, মানে পরীক্ষার এতে প্রসেসটা যেটা লং টার্মে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খুব এফেক্ট করছে। ওকে, যখন তুমি আসল যারা ধরো হায়ার স্টাডিজে যাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং এ ঢুকছে, ওই জন্য বারবার এই তুমি যদি করো রিপোর্টস গুলো দেখো যে এত ধরো আইআইটি তে সুইসাইড বেড়ে গেছে, কেন যে তারা তো ঢুকে যাচ্ছে, এবার তারা ঢুকে ওই এমসিকিউ কয়েকটা করে তারা ভাবছে যে বিশাল কিছু করে ফেলেছে। এবার যে মুহূর্তে গিয়ে তাকে বলা হচ্ছে যে তুমি ধরো ফার্স্ট প্রিন্সিপাল থেকে করো, আমাকে স্টেপস দেখাও, আইআইটি থেকে তো তোমাকে অরিজিনাল করতে হবে, তারা কিন্তু করতে পারছে না। এমসিকিউ মানে কি, তোমাকে একটা জিনিস করিয়ে দেওয়া হচ্ছে, তুমি মুখস্থ করলে, তোমাকে 5 4 20 বলে দেওয়া হয়েছে, তুমি মুখস্থ করলে, কিন্তু কি করে হলো জিনিসটা, হ্যাঁ কিন্তু এক্সপ্লেন করতে হবে, সেই জিনিসটাতে পাচ্ছে না। ওকে, বেশিরভাগ আমি বলছি 5%, সবাই নয়, 5% বাদ দাও, খুব ভালো তারা করেছে, ভালো এতে ঠিক আছে, কিন্তু রেস্ট 80-85% কিন্তু একদম গন্ডগোল। ওকে, এবং এই যে রেস্ট 80-85% যেহেতু আমি ধরো ডিল করছি, ঠিক আছে, আমি এক্স্যাক্টলি সিনারিওটা কি হচ্ছে বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আমি যেরকম খুব ভালো স্টুডেন্ট হলে বলি, দেখো তুমি আমার থেকে কিন্তু খুব বেশি পাবে না। কেন পাবে না? কেন যে আমার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ধরো অ্যাভারেজ, আমাকে কিন্তু আমি অ্যাভারেজের বিয়ন্ডে যদি পড়াই, তাহলে ওরা ফাঁ করে বসে থাকবে। হ্যাঁ, আর আমাকে তো একটা ধরো ক্লাস চালাতে গেলে আমাকে তো শুধু একটা ভালো স্টুডেন্ট তো আর 15 জনের পয়সা দেবে না, আমাকে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টস ভেবেই আমাকে চলতে হবে। আমি যদি খুব হাইফাই পড়াই, তাহলে কিন্তু একটুখানি বাজারে হয়ে যাবে, স্যার কি হাইফাই পড়ায় আমরা কিছু বুঝি না, ঠিক আছে, স্যার বাজে, সঙ্গে সঙ্গে আমি স্যার বাজে হয়ে যাবো। আমি হাইফাই পড়াবো কেন? শুধুমাত্র আমার যেরকম স্টুডেন্ট, ঠিক আছে, যে লেভেল রয়েছে আপনাকে সেই লেভেলে গিয়ে পড়াতে হবে। এইবার কি আমি কি করি, যে সেই লেভেলের থেকে একটু উপরে থাকি। আচ্ছা, এবার ধরো আইআইটি অনেক অনেক উপরের লেভেল, মানে ভুলে যাও। আগে তো তোমার এই লেভেলটা যদি এটা ঠিক না হয়, তুমি ওটা পড়াবে কি করে? বেশি যদি না স্ট্রং হলো, তাহলে উপরটা তো ভেঙে পড়ে যাবে। তাই তো হচ্ছে, এই যে বাড়ি ভেঙে পড়ছে বা এই ভেঙে পড়ছে, তুমি এমনি এই সবই হচ্ছে এই রেজাল্ট অফ দিস ফল্টি সিস্টেম, তার জন্যই তো হচ্ছে। এই তো খারাপ। হ্যাঁ, এই যে ধরো ব্রিজ গুলো ভেঙে গেল, বা এতে এখানে আগে তো দেখলাম যে একটা কোন বাড়ি নাকি পুরো একদম বাঁদিকে দিলে, ওটা অবশ্য ইঞ্জিনিয়ার না, বা করাপশন হয়, জিনিসপত্র ঠিক না, মানে ওটাই তো না, মানে ভিতটাই তো একদম নড়বড়ে। হ্যাঁ, ওই ভিতটা নড়বড়ে। এন্ড স্যার, স্টুডেন্টরা স্ট্রেস ম্যানেজ কি করে করবে? স্ট্রেস ম্যানেজ দেখো, তুমি যদি আগে থেকে পড়া শুরু করে থাকো, আমার মনে হয় না তুমি খুব একটা তোমার স্ট্রেস হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, স্ট্রেসটা আসে এই জন্যে যে তুমি ধরো একটা জিনিসে ভয় পাচ্ছ, রাইট, অথবা তোমার মনে হচ্ছে যে আমি করতে পারবো না। সো ফার্স্ট আইডেন্টিফাই যে তোমার মানে তোমার শর্টফলস গুলো কি, রাইট, এবং সেটা তুমি অনেক সময় নিজেই বুঝতে পারো না। সেখানে ধরো আমার মতো মেন্টররা, তুমি যদি একটা পরীক্ষা দাও, দাও, আমি এক্স্যাক্টলি বলে দিতে পারবো যে তোমার এরম হচ্ছে। বা বড় জিনিসটাকে ভেঙে নিয়ে ছোট ছোট যদি করে নিই, যে তোমার এই সেকশনস গুলো আছে, তুমি দেখো কোন সেকশনে তোমার প্রবলেম হচ্ছে, তুমি কিন্তু নিজেই আইডেন্টিফাই করতে পারবে, করে সেটাকে তুমি অ্যাড্রেস করো, যে এটা করতে পারলাম না, তাহলে আমি একটু পড়ি, স্যার আমি কোনটা পড়বো, আমি তাকে বলে দিতে পারি যে এইগুলো করো, এইগুলো করে রিভাইজ করো। স্যার আমি মনে রাখতে পারছি না, তখন আমি বলবো যে না, তুমি একটা কাজ করো, এরকম এতে পোস্ট-ইট নোটস আছে, তুমি এরকম দেয়ালে লাগিয়ে রাখো, যাতে তোমার চোখে পড়ে। দেয়ার আর টেকনিক্স ফর এভরিথিং। এবার তুমি যখন ওটা অ্যানালাইজ করবে, তুমি দেখবে আস্তে আস্তে বেরোবে সেইগুলো, অ্যান্ড দেয়ার উইল অলওয়েজ বি সলিউশনস। এবং তুমি যদি জিনিস একটা বারবার করো, এরকম হতেই পারে না যে তুমি করতে পারবে না। ব্রেন একবার করতে পারবে না,
দুবার প্র্যাকটিস করতে হবেই হবে। তুমি বলো না, তুমি একদম ছোটবেলা কি তুমি 7 8 যা 56 বলতে পারতে না? এখন কেন বলতে পারো? কারণ যে এতবার করেছো তাই জন্য বলতে পারো। একদম। তারপর তুমি যদি করতে তোমার যদি ব্রেনকে ট্রেন করো, আমাদের এটা হচ্ছে আমরা লাস্ট মোমেন্টে জিনিসগুলো করতে চাই, আমরা কি ফাঁকিবাজি? ফাঁকিবাজি করলে তো তোমার তো ফাঁকিবাজির মতোই রেজাল্ট হবে। তো একদম। তুমি কি করে ভাবছো যে মানে ফাঁকিবাজি করবে কিন্তু একদম তোমার ভালো রেজাল্ট হবে? ঠিক আছে, দেখো হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। তুমি দেখবে যে একটা কোট আইনস্টাইন বলেছিলেন এরকম, যে জিনিয়াস ইজ 1% ওয়ার্ক, ঠিক আছে, 99% ইজ হার্ড ওয়ার্ক। হ্যাঁ, একদম ঠিক আছে। সো আইনস্টাইনের এটা, তার মানে কি, তুমি হ্যাঁ জিনিয়াস যে তুমি 1% 2% হবে, কিন্তু তারপরে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক মানে কি, তুমি খাতায় লেখো, পড়ো, সকালে উঠে পড়ো, একদম ঠিক আছে, তুমি রেগুলারলি 7-8 ঘন্টা ঠিক মতো পড়ো, সেটা মনে রাখার চেষ্টা করো, তুমি পরীক্ষাগুলো দাও ঠিক মতো। এতে যে পরীক্ষায় যে ভুলগুলো করলে যদি আমি কিছু বলি যে সেগুলোকে তুমি রেকটিফাই করো, আবার করে স্যারকে আবার দেখাও। এই যে প্রসেসটা যদি কেউ করে, সে 100% ভালো করবেই করবে। আমি তো প্রত্যেকবার দেখতে পাই যে মানে এটা হচ্ছে মানে ফুল প্রুফ প্রসেস। এতে মানে অনেক ধরো কম নাম্বার পেয়ে ধরো স্টুডেন্টসরা এসে, ঠিক আছে, 4-5 মাস আমার কাছে থেকে আমি তাকে বললাম যে তুমি ওইসব আগে ভুলে যাও, যেরকম বলছি করে দেখো, তারপরে কি হয়। ঠিক এইবার ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টসরা এখন এত ধরো এই ইউটিউবে এই হেরাতে না, ঠিক আছে, ওরা যেটা মানে ভাবে যে স্যার তো বলছে আমি হ্যাঁ করবো, ঠিক আছে, আরে তুই এখন করছিস, আমি 30 বছর থেকে এটা করছি, ঠিক আছে। আর মানে সব টপার, এমনকি আমি বলছি যে তোমার জয়েন্ট মেডিকেলে টপারও আমার স্টুডেন্ট। এক টপার মানে নাম্বার 1, ঠিক আছে, সুভাষিস শাহবুল, সেও আমার স্টুডেন্ট। মানে সেরকম স্টুডেন্ট অব্দি পড়িয়েছি। আর প্রত্যেকবার মানে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে মানে টপ লেভেল কলেজে মানে সে মানে আমার কাছে ধরো গাইডেন্স নিয়ে গেছে বা টিপস নিয়ে গেছে প্রত্যেকবারই, মানে মেডিকেল কলেজ বা আরজি কর, এনআরএস স্টুডেন্টস কাছে আমি একটু বেশি মানে নিটটাকে বেশি একটু ফোকাস করি, আমার নিজের ওটা মানে পড়াতে সুবিধে হয় এতে। তো প্রত্যেকবারই সেরকম স্টুডেন্টসও থাকে, আমি তো জানি যে মানে কাকে দিয়ে মানে কিরকম জিনিস হবে। সামনে যেহেতু পরীক্ষা, মানে অফলাইনে থেকে অনলাইনে যদি পড়াশোনাটা হয়, মানে সবটা হয় না, মানে যাবার সাথে তো একটা সময় রয়েছে না। হ্যাঁ, ওইটাকে মানে পরীক্ষার ধরো 1 মাস আগে ওইটাকে আমি কমিয়ে দিই। যে আর সবার তো ধরো সবসময় ডাউট থাকছে না, যখন ডাউট হচ্ছে তখন আমি অনেক সময় হয়তো এরকমও বলি যে তুমি আমাকে একটু ফোন করে নিও, তাহলে ফোনে হয়তো বলে দিলাম যে তুমি এরকম পড়ো, বা একটা বই থেকে হয়তো ছবি তুলে পাঠিয়ে দিলাম যে পোর্শনটা পড়লে ওর সুবিধা হবে, বা বলে দিলাম যে তুমি অমুক জায়গাটা পড়ে নাও। এতে তাতে দেখেছি লাভ মানে অনেকটাই লাভ হয়ে যায়। তাতে আমারও লাভ হচ্ছে যে আমাকে হয়তো ওই সময়ের জন্য ধরো সেন্টারে যেতে হচ্ছে না, ঠিক আছে, আমি হয়তো অন্য জায়গার একটা কাজে আছি, সেই কাজের মধ্যেই ধরো দেখিয়ে দিতে পারলাম। স্টুডেন্টদেরও আটকে থাকলো না যে কবে ধরো এই ডাউটটা ক্লিয়ার হবে, ঠিক আছে, তাদেরও ডাউটটা ধরো তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে, বা 2-3 ঘন্টার মধ্যেই ধরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটাতে অনেকটা সুবিধা হচ্ছে। তা এটা আমি মনে করি যে অনেকেই বলে যে টেকনোলজির জন্য সব মানে এই হয়ে গেল, বাজে জিনিস। টেকনোলজি প্রচুর ভালো জিনিস, সোজা করেছে লাইফটা অনেক, মানে সেটাকে তুমি কিভাবে ইউজ করছো, ঠিক আছে, মানে এনি টেকনোলজি হ্যাজ প্লাস এন্ড মাইনাস। আমরা মাইনাসটাকে বেশি ধরে থাকি, ঠিক আছে, তুমি যদি প্লাস হিসেবে ওটাকে ইউজ করো, দেখবে যে তোমার লাইফ অনেক ইজি ধরো। এবং আজকের দিনে একটা মানে মানুষের খুব বড় ভয় আছে যে এআই এসে গেলে নাকি মানুষের জব কেড়ে নেবে, কিন্তু জব যেরকম কাটবে, আবার অন্যদিকে এআই চালানোর জন্য আবার জব ক্রিয়েশনও হবে। মানে ওইটাই বলছি আমি, আগের দিনেরই ব্যাপার। আমি সকালবেলা প্রতিদিন তো মর্নিং ওয়াকে যাই, ঠিক আছে, তো দেখুন আজকের দিনে ইংলিশ শেখাটা তো খুবই দরকার, কিন্তু আমরা কোনো পার্টনার পাই না। কিন্তু এখন মানে গুগল যে জেমিনি এসে গেছে এআই, আপনি ওর সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারেন। আমি জানি। তো এটা কিন্তু এখন খুব আমি জিনিসটা আমি ইউজ করছি, মানে খুবই ভালো জিনিসটা। এবং ধরেন আপনার যদি মাঝখানে কোনো একটা ডাউট ছিল, ঠিক আছে, তো আপনি বলবেন এই জিনিসটা কি করে কারেক্ট করবে, তো এআই কারেক্ট করে দেয় জিনিসটা, রাইট। মানে এআই এর মানে অনেক প্রচুর অ্যাডভান্টেজিয়াস জিনিস আছে, যেখানে মানে আগে ধরো আমরা
কলকাতাতে হয়তো অনেক কিছু জিনিস হাতের কাছে পেয়ে যায়, কিন্তু তুমি ধরো যে ধরো একটা গ্রামের দিকে, ঠিক আছে, সেখানে তো অত অ্যাক্সেসই নেই, ঠিক আছে, সেখানে হয়তো ভালো টিচার নেই বা নেই, সেখানে একটা লোক কি একদমই সেই সবসময় পিছিয়ে পড়ে থাকবে? একটা মানে স্টুডেন্টের কথা বলছি, সে কিন্তু যদি ওই টেকনোলজিটা মানে পায়, আর এই ইন্টারনেট পেনিট্রেশন কিন্তু আরো বাড়বে। অতএব মানে ইন্টারনেট পেনিট্রেশন বা ইন্টারনেট স্পিড ধরো অনেক অনেক বাড়বে। মানে আমি শুধু কলকাতার কথা বলছি না বা মেট্রো সিটিজ কথা বলছি না, আমি কিন্তু গ্রামের দিকে বলছি, যেখানে মেজরিটি অফ পপুলেশন কিন্তু থাকে, এখনো মেজরিটি অফ পপুলেশন থাকে, সেখানে কিন্তু নানা দিকে মানে ধরো এগ্রিকালচারে তোমার প্রচুর আসবে, ইনোভেশন আসবে, ঠিক আছে, মানে এমনকি এখন স্যাটেলাইট এর থেকেও মানে বোঝা যায় যে কোন কোন সয়েলে কতটা ওয়াটার আছে, কোথায় দিতে হবে, মানে সেগুলো কিন্তু করা যায়। সেগুলো যদি ইন্টারনেট পেনিট্রেশন বাড়ে, ঠিক আছে, তাহলে মানে অভূতপূর্ব মানে চেঞ্জ হতে পারে। মানে অনেক কিছু করা যায়, টেকনোলজি দিয়ে প্রচুর জিনিস করা যায়, ঠিক আছে, কিন্তু মানে সেগুলো আমরা মানে করি না, এবং সেইগুলো মানে আনফর্চুনেটলি নিউজে আসে না। যেগুলো হচ্ছে আমরা শুধু ওই মানে সব মার দাঙ্গা মানে সব নেগেটিভ গুলো, মানে এত বেশি নেগেটিভিটি নিয়ে আমরা পড়ে থাকি, মানে প্রচুর হাজার হাজার পজিটিভ জিনিস, ছোট ছোট হলেও হাজার হাজার পজিটিভ জিনিস হচ্ছে, সেইগুলোকে যদি আমরা মানে একটু মানে কাল্টিভেট করি, তাহলে কিন্তু অন্যরকম মানে হয়ে যাবে। এবং মানে একটা সময় কিন্তু বাংলাতে সেরকমই হতো, নয়তো এত ধরো মনীষী হতো না, মানে রবীন্দ্রনাথ বলো, নেতাজি বলো, বিবেকানন্দ বলো, এত বিপ্লবী বলো, মানে তারপরে কি মানে সেই চিন্তাধারা মানে এটা ধরো ছিল, ঠিক আছে। তো আমার মনে হয় মানে সেটা কিন্তু আমাদের মধ্যেই আছে, মানে আমরা যদি সেই নিয়ে মানে পজিটিভস গুলো নিয়ে করি, মানে আমরা বড্ড বেশি নেগেটিভস নিয়ে মানে চলি, ঠিক আছে, এবং সেই জিনিসটাকে আমরা প্রশ্রয়ও দিই, ঠিক আছে। মানে আমি খারাপ বলবো না, কিন্তু এই ধরো কিছুদিন আগে আমি দেখতে একটা রাজুদার পরোটা নিয়ে খুব মানে মানে হইচই, ঠিক আছে, মানে ঠিক আছে পরোটা বিক্রি করছে মানে ভালো, মানে সে যদি আরেকটু বিজনেস বাড়াতে পারে, কিন্তু সেই নিয়ে মানে এত মাতামাতি করা, হ্যাঁ মানে এমন কি মানে মানে অমর্ত্য সেন বোধহয় নোবেল প্রাইজ পাওয়ার পরও মানে এরকম এত বোধহয় ভাইরাল হয়নি যতটা রাজুদার পরোটা মানে ভাইরাল হলো। মানে এটা আমার কাছে খুব মানে হাস্যকর, বা আমি অন্যরকম ভাবে বলছি, মানে এই ধরো লাস্ট 3 মাসে কি কোনো বাঙালি ছেলে মেয়ে ভালো ধরো একটা পিএইচডি করে কিছু করেনি? নিশ্চয়ই করেছে তো, আমরা কোথায় জানলাম না, জানতে পারলাম না। কোনটা বেশি মানে রাজুদা 30 টাকার পরোটাটা বেশি ইম্পর্টেন্ট নাকি সেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট? মানে এই যে জিনিসটা মানে আমরা পজিটিভস গুলোকে, হ্যাঁ সেটা হয়তো কাগজে বেরিয়েছে, কিন্তু এমন একটা জায়গায় বেরিয়েছে কেউ হয়তো সেটা চোখেই দেখেনি। কাগজে তুমি দেখবে কত 12-14 পাতা, তোমার যদি এখন 6 পাতার তলার একটা ছোট পোর্শন থাকে, কেউ পড়েই না 6 পাতা। আমি বলছি, আমি ধরো ফার্স্ট 2 পাতা পড়লাম, লাস্ট 2 পাতা স্পোর্টস পাতা পড়লাম, কে আর পুরো কাগজ পুরো পড়ে? কেউ কোনোদিন পড়ে না। হ্যাঁ পরে যারা হয়তো ট্রেনে ট্রাভেল করছে 6 ঘন্টা ট্রেন লেট, তখন তুমি কাগজের সব প্যারাগ্রাফ খুঁটিয়ে পড়বে, নয়তো তুমি পড়বে কোনোদিন তুমি পড়ো না। সেরকম জায়গায় যদি তুমি পজিটিভ নিউজ গুলো যদি সেরকম জায়গায় চলে যায়, হ্যাঁ একদম। মানে অ্যাকচুয়ালি আমার যে চ্যানেলটা রয়েছে, আমার চ্যানেলটার উদ্দেশ্য এইটা, ঠিক আছে, যে আজকের দিনে দেখছি আমরা ফুড ব্লগার রয়েছে, ঠিক আছে, এতজনকে ভাইরাল করছি, ট্রাভেল ব্লগার রয়েছে, তো আপনারা যারা পড়াচ্ছেন, ঠিক আছে, তো তাদেরকে তো তুলে ধরা দরকার। হ্যাঁ একদম, মানে আমি বলছি না আমি ফুড ব্লগার বা এদের আমি কাউকে বাজে বলছি না, আমিও বলছি না, মানে একদমই করুক মানে এতে, কিন্তু তার সাথে সাথে যেগুলো তুলে ধরার, ঠিক আছে, এডুকেশনাল বা আমি অন্য বলছি, ধরো একটা রাস্তা যদি ধরো যারা কাজ করে এমনি সাফাই কর্মী, ঠিক আছে, তারা যদি ঠিকমতো কাজ না করে তাহলে তো জঞ্জাল হয়ে থাকবে। রাস্তা পরিষ্কার মানে যারা কাজ করছে তাদেরকে তো আমরা সামনে আনি না। এই যে ধরো হাইজিনের ধরো ব্যাপারটা, ঠিক আছে, মানে একটা কিন্তু মানে মানে একটা শ্রেণী কাজ করছে, তারা কিন্তু মানে হিডেন কাজ করছে, তাদের হয়তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা সেই কাজ না করলে আমাদের পুরো কিন্তু জনজীবন স্তব্ধ হয়ে যাবে। হ্যাঁ একদম, ঠিক আছে, এদেরও যদি মানে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়, মানে যেটা অ্যাকচুয়ালি কি বলুন তো, আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি, চাকরি ফাকরি তো বেশি নেই এখন, নয়তো কেউ ফুড ব্লগ করছে, নয়তো কেউ ট্রাভেল ব্লগ, মানে ব্লগিং এ একটা রয়েছে, ঠিক আছে। তো এবারে কি হয়েছে, এরা যারা রয়েছে মানে 2-1টা ভালো যারা ফুড ব্লগিং করে, তারা ছাড়া মোস্ট অফ দা যারা ফুড ব্লগিং করে তাদের তো সেইভাবে তো একটা কোয়ালিটি ভালো হয় না, তো তারা যাকে পারে তাদের নিয়ে ব্লগ করে, মানে ভাইরাল, এখন হচ্ছে সব ভাইরালের যুগ, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে, ভাইরাল কিন্তু বেশি দিন স্টে করে না। আমাদের ভাইরাল যদি হতে হয়, ঠিক আছে, আমাকে কি হিসেবে জানবে, নয়তো আমার খাবারের কোয়ালিটি হতে হবে, টেস্ট হতে হবে, নয়তো আমার দামটা হয়তো কম হতে হবে,
কিছু না কিছু তো একটা ইউএসপি তো চাই আমার বিক্রি করার জন্য, ঠিক আছে? আমি যদি আমার স্ট্রাগলটাই শুধু দেখালাম, ঠিক আছে, সবাই তো স্ট্রাগল করে, ঠিক আছে, বাট আমি যদি এই সমস্ত জিনিসগুলো মানে যেগুলো তো গুরুত্বই নেই, ঠিক আছে, সেইগুলো যদি আমরা বারে বারে দেখাই তাহলে তো 1 মাস চলবে, 2 মাস চলবে, তো একটা লং সিস্টেমে তো চলবে না, না?